আম্মু, দামড়া ছেলেটা আর ভালো হলো না, কেমন গরুর মতো করছে। রিধি অথৈকে বিড়বিড় করতে দেখে বলে, কি রে, কি এত ফুসফুস করছিস? তোর আবার কি হলো? অথৈ রিধিকে ইশারায় ইহানকে দেখিয়ে বলে, তোর রাম ছাগলের কথা বলছি। রিধি ইহানকে দেখছিল। অথৈয়ের কথা শুনে ভ্রু কুঁচকে বলে, কিসে ছাগল মাগল বলছিস? সে তোর ভাই, এটা ভুলে যাস কেন? সে ছাগল হলে তুইও ছাগল নি, মনে রাখিস। অথৈ রেগে গেল। রিধির কথায় ফুঁসে উঠে বলে, এই তুই কি বললি? আমি ছাগল নেই? তুই আগে বল, তুই কি আগে আমার বেস্ট ফ্রেন্ড নাকি হনুমানের বউ? পিহু নিজের চুল ঠিক করতে করতে অথৈ আর রিধির ঝগড়ার মাঝে ঢুকে গেল। দুজনের উদ্দেশ্যে বলল, ওই দেখ তো আমার চুল ঠিক আছে কিনা। অথৈ আর রিধি এবার নিজেদের রাগ ঢাললো পিহুর উপর। অথৈ চেঁচিয়ে বলে, এই তুই থামবি? খালি এটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা শুরু করেছিস, সর সামনে থেকে। রিধিও একই সুরে বলে, হ্যাঁ, আর একবার এইগুলো জিজ্ঞেস করলে লাথি মেরে তোরে ট্রেনে ফেলে দিব। প্রিয়ান আর আহিদ ওদের ঝগড়া দেখছে, কিছুই বলছে না ওদের, কারণ এখন ওরা কিছু বলা মানে যেচে বাঘের গুহায় যাওয়া। প্রিয়ান আহিদের কাঁধে হাত রেখে বলে, দেখেছিস, আমি বললেই দোষ, এখন তো নিজেরাই চুলোচুলি করছে। আহিদ চট করে সরে গেল। প্রিয়ান পড়তে পড়তে নিজেকে সামনে নিল। আহিদ বলে, ছেলেদের দোষ একটু বেশিই থাকে মেয়েদের কাছে, জেনেও কেন ওদের সাথে লাগতে যাস? প্রিয়ান হাসতে হাসতে বলে, আরে বুঝিস না, এরা খেপে যায় দেখি তো ওদের খেপাতে ভালো লাগে। এদিকে অথৈ, রিধি আর বৃহু কথা কাটাকাটির মাঝে ব্যাঘাত ঘটে যায়, কারণ ওদের সামনে এসে দাঁড়িয়েছে অনার্স তৃতীয় বর্ষের কিছু ছাত্ররা। অথৈ কপাল কুঁচকে তাকালো। কতগুলো ছেলেকে এভাবে ওদের সামনে সংসেজে দাঁড়িয়ে থাকতে দেখে ওর মেজাজ খারাপ হচ্ছে। অথৈ এমনিতেই ক্ষিপ্ত মেজাজের মানুষ, অল্পতেই রেগে বেগে ফায়ার হয়ে যায়। অথৈ শক্ত কণ্ঠে বলল, কি চাই? এবার সামনে এসে খাম্মার মতো দাঁড়িয়ে আছেন কেন? অথৈ সামনে দাঁড়ানো লম্বা চওড়া ফর্সা করে ছেলেটা দাঁড়িয়ে আছে। অথৈয়ের কথায় বাঁকা হেসে বলে, বাহ, প্রথম কথাতেই তো এত তেজ, আই লাইক ইট। কিন্তু আপনাদের আমাদের সামনে এইভাবে সংসেজে দাঁড়িয়ে থাকাটা আমার মোটেও পছন্দ হলো না। আই ডোন্ট লাইক ইট অ্যাট অল। রূপের সাথে সাথে তোমার সাহসেরও প্রশংসা করতে হয়, লাভলি লেডি। অথৈর সারা শরীর রাগে কাঁপছে, ইচ্ছে করছে কষিয়ে থাপ্পড় মারতে এই বেয়াদবকে। অথৈ কিছু বলবে তার আগে আহিদ আর প্রিয়ান এসে দাঁড়ায় ওদের মাঝে। আহিদের রাগ লাগলেও নিজেকে যথাসম্ভব দমিয়ে রাখল। ভার্সিটির সিনিয়র এরা, কথাতে বুঝিয়ে শুনিয়ে দিতে পারলে অযথা ঝামেলা করে লাভ নেই। প্রিয়ান তেড়েমেড়ে কিছু বলবে তার আগে আহিদ ওকে থামিয়ে দিল। যথাসম্ভব ভদ্রতা বজায় রেখে বলল, কিছু কি হয়েছে ভাই? আহিদ আর প্রিয়ান এইভাবে সামনে আসায় ছেলেটা বিরক্ত হয়ে বলে, কিছু হয়নি, তোমরা সামনে থেকে সরে দাঁড়াও। আহিদ আর প্রিয়ান আরো আটসাট হয়ে দাঁড়ালো, অথৈদের আড়াল করে রাখলো। তারপর আহিদ বলল, কিছু হয়নি তাহলে কেন এসেছেন আর আমার ফ্রেন্ডদের ডিস্টার্ব করছেন? ডিস্টার্ব করছি না কি করছি সেটা তোমাদের বলতে যাব কেন? দেখো, ভালোই ভালোই বলছি, আমার কাজ আমাকে করতে দাও, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আঙ্গুলে শাসালো ছেলেটা। প্রিয়ান এতক্ষণ আহিদের কারণে চুপ ছিল, এখন আর নিজেকে সামনে রাখতে পারল না, ক্রোধে লাল হয়ে বলল, কি খারাপ করবেন? হ্যাঁ, আমি বলেছি জাস্ট 5 মিনিট দিলাম, এখান থেকে চলে যান, নয়তো আপনাদের জন্য ভালো হবে না। ছেলেটা প্রিয়ানের হুমকিতে রেগে গেল। হাত উঠিয়ে প্রিয়ানকে মারতে নিতেই ওর হাতটা কেউ ধরে ফেলল। সাথে সাথে কানে এসে বাড়ি খেলো কারো পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর, এখানে কি হচ্ছে এসব? অনার্স তৃতীয় বর্ষের ছেলেদের এই গ্রুপটার মেন লিডার হলো রাফি। ছেলেটা চরম লেভেলের পকেটে। শুধু ও না, ওর পুরো গ্যাংটাই এমন। ওদের কাজই হলো ভার্সিটির মেয়েদের জ্বালাতন করা। আজও তাই করতে এসেছিল, কিন্তু এখন ভয় সিটিয়ে আছে, কারণ সামনে রুদ্রিক আর ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে। রুদ্রিকের বাঘের ন্যায় ধারালো দৃষ্টি দেখেই ওর ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে।
তাও নিজের ভয়টাকে প্রকাশ না করে রাফি বলে উঠল, রদ্রিক ভাই, আপনি এখানে কেন এসেছেন? আমাদের ঝামেলা আমরা মিটিয়ে নিতে পারবো, আপনার এখানে হস্তক্ষেপ করার দরকার নেই। রুদ্রিক শান্ত কণ্ঠে বলে, সে তো দেখতেই পাচ্ছি আমি যে কিভাবে তোরা ঝামেলাটা মিটাচ্ছিস। আগের ডোজটা বুঝি কম হয়ে গিয়েছিল। সমস্যা নেই, এইবার ধরলে একেবারে বছরখানিক লাগবে তোর সেরে উঠতে। রুদ্রিকের শান্ত কণ্ঠের অপমানে রাফিরা রাগে ফেটে পড়ল। রাগী গলায় বলে, দেখেন, আপনারা আমাদের সিনিয়র, তাই বলে যখন তখন আমাদের গায়ে হাত তুলতে পারবেন না। এইবার কিন্তু ফলাফল ভালো হবে না। আর কি এমন করেছি আমরা? ভার্সিটিতে এসে একটু একটু মেয়েদের সাথে ফ্লার্ট করলে কি এমন হয়? ইহান চরমভাবে রেগে গেল রাফির কথায়। রাফির দিকে তেড়ে যেতে যেতে বলে, রদ্রিক, তুই অযথা কথা বাড়াচ্ছিস কেন? এই শালাকে পিটিয়ে এর প্ল্যাট করা মজা আমি বুঝিয়ে দিচ্ছি। রুদ্রিক ইহানকে থামিয়ে দিল, বলল, আহ থাম ইহান, আজ ভার্সিটিতে একটা প্রোগ্রাম হচ্ছে, অযথা ঝামেলা করিস না। সাফাত রুদ্রিকের কথা সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ ইহান, থেমে যা, একে পরে দেখে নেওয়া যাবে। ইহান শান্ত করল নিজেকে। তারপর বোনের কাছে গেল জলদি করে। অথৈর গালে হাত রেখে বলে, ঠিক আছিস তুই? ওরা তো কিছু করেনি, তাই না? অথৈ শ্বাস ফেলে বলে, না ভাইয়া, আমি ঠিক আছি। আর কার এত সাহস যে জাফরিন অথৈকে কিছু করবে? বলেই অথৈ ফু দিয়ে সামনের চুলগুলো উড়িয়ে দিয়ে একটু ভাব নিল। ইহান হেসে দিল অথৈর কাণ্ডে। হেসে হেসেই বলে, আমি তো ভুলে গিয়েছিলাম, শালা গাছের শাকচুন্নিকে কেউ কিছু করতে পারে নাকি? উল্টো না তার গার মটকিয়ে দিবে। ইহানের হাসি দেখে গাল ফোলালো অথৈ। ইহান অথৈর সেই ফুলো গাল ধরে টেনে দিল। তারপর রিধি আর পিহুর উদ্দেশ্যে বলল, তোমরা ঠিক আছো? হ্যাঁ ভাইয়া, ঠিক আছি। বলল পিহু আর রিধি। রিধি ফের বিড়বিড়ালো, ভাইয়ের কুষ্টি কিলাই, আপনি তো হবেন আমার সাইয়া। ইহানের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। প্রিয়ান রিধিকে হাসতে দেখে ওর কানে কানে বলে, যেভাবে দেখছিস মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবি। ছি, মার্কা নজর তোর। রিধি প্রিয়ানের দিকে চোখ রাঙিয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, আমার ইহানকে আমি চোখ দিয়ে গিলে খাবো নাকি ঠোঁটে চুমু খাবো, তাতে তোর কি? রিধির এমন লাগাম ছাড়া কথা শুনে প্রিয়ান আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতে বলতে সরে গেল। আহির পিহু হাসতে হাসতে শেষ। এদিকে রাফিদের এখনও দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্রিক শক্ত কণ্ঠে বলে, যাচ্ছিস না কেন? রাফি রুদ্রিকের এমন শক্ত কণ্ঠস্বর শুনে হক চকিয়ে গেল। তারপর চলে যাওয়ার জন্য পা বাড়ালো। নীল রাগী গলায় বলে, এটা লাস্ট ওয়ার্নিং তোদের জন্য। নেক্সট টাইম এমন কিছু চোখে পড়লে তোরা আর জীবনেও নিজের পায়ে দাঁড়াতে পারবি না কিনা সন্দেহ হবে। সো বি কেয়ারফুল। রুদ্রিক, সাফাত, নীল অনেক হেঁটে চলে গেল ইহানের কাছে। রাফি ওদের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এই আপনাদের বদলা তো আমি নিবই নিব। আজ এই মেয়ের কারণে আমাকে এইভাবে অপদস্থ হতে হলো। ছাড়বো না এই মেয়েকে, সাথে ওর বন্ধুদেরও। আর রুদ্রিকের কথা না হয় বাদই দিলাম, ওদেরও ছাড়বো না। ইহান কথা বলছিল বললে ভুল হবে। অথৈকে রাগাচ্ছিল নানান কথা বলে, আর অথৈ রেগেও যাচ্ছে ইহানের কথায়। সাফাত অথৈর রাগী মুখশ্রী দেখে হেসে এগিয়ে গিয়ে বলে, কিরে ইহান, তোর বোন আর তোর ফ্রেন্ডসদের সাথে আমাদের পরিচয় করাবি না? অথৈর দিকে তাকিয়ে মুচকি হাসছে সাফাত। সাফাতকে দেখে অনেক রুদ্রিকের কানে কানে বলে, এই শালা ইহানের বোনের উপর ফুললি ক্রাশ খেয়ে উল্টে গিয়েছে। রুদ্রিক অনেকের কথা শুনে সাফাতের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকলো। ইহান সাফাতের কথা শুনে বলে, আরে কি বলিস না তুই, পরিচয় তো অবশ্যই করাবো। এখন যেহেতু ওরা এই বাসটিতে পড়ালেখা করে, তাহলে তোদের সাথে পরিচয় হতেই হবে। ভালো মন্দের কথা বলা যায় না, আমি না থাকলে তোদের কাছে তো আসবে সাহায্যের জন্য। ইহান এবার অথৈ, রিধি, পিহু, প্রিহান আর আহিদের পরিচয় করিয়ে দিল। সাফাত পরিচয় শেষ হতে সাফাত মুচকি হেসে বলে, হাই, আমি সাফাত, তোমাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। ওরা সবাই ধন্যবাদ জানালো, বলল, আমাদেরও ভালো লাগলো। নীল এগিয়ে এসে বলে, আমি নীল, ভালো লাগলো পরিচয় হয়ে। অনিক বলল, আমি অনেক, নাইস টু মিট ইউ গাইস। রুদ্রিক চুপচাপ দাঁড়িয়ে আছে। নীল তা দেখে বলে, কিরে, তুই নিজের নাম বল, না হলে ওরা তোকে চিনবে কিভাবে?
রুদ্রিক তাকিয়েছিল অথৈ আর সাফাতের দিকে। সাফাত নানানভাবে অথৈর সাথে কথা বলে ভাব জমাতে চাচ্ছে। বিরক্ত লাগছে রুদ্রিকের। সাফাতের সাথে অথৈর এভাবে হেসে হেসে কথা বলা ওর সহ্য হচ্ছে না একদম। কিন্তু কেন ওর এমন লাগছে? ওর বন্ধু একজনকে পছন্দ করেছে, তার পছন্দের মানুষের সাথে সে কথা বলতে চাইবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে ঠিক কী কারণে ওর এত রাগ হচ্ছে জানা নেই রুদ্রিকের। নিজের উপরে নিজে বিরক্ত। নীলের কথা শুনে সে নড়ে চড়ে দাঁড়ালো, গম্ভীর স্বরে বলল, আমি আরিহান রুদ্রিক। ভার্সিটিতে কোনো সমস্যা বা ঝামেলায় পড়লে অথবা কেউ তোমাদের বিরক্ত করলে আমার অথবা আমার বন্ধুদের কাছে এসে জানাবে, বাকিটা আমরা সামলে নিব। থেমে গিয়ে বন্ধুদের উদ্দেশ্যে বলে, আমি যাচ্ছি, তোদের হাসি ঠাট্টা শেষ হলে চলে আসিস, প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। এই বলে আরো এক পলক সাফাত আর অথৈকে দেখে হন হন করে চলে গেল। অথৈ পিহুর কানে কানে বলে, দেখ ছেলের কি অ্যাটিটিউড, মনে হচ্ছে সে একেবারে কাজ করে উল্টে ফেলে দিচ্ছে, এমন একটা ভাব করলো। পিহু অথৈয়ের কথায় মাছি তাড়ানোর মতো করে বলে, হর কি বলিস এসব? রুদ্রিক ভাইয়াটা কি জোশ, তাকে দেখতে পুরো চকলেট বয়দের মতন লাগে, আর তার কথাবার্তা চাল চলন তো পুরাই জোশ। হয়েছে, থাম তুই। তোর কাছে কিছু বলা আর নিজের কপাল নিজেই দেয়ালে ঠোকা একই ব্যাপার। ইহান অথৈদের উদ্দেশ্যে বলে, অথৈ, তুই আর তোর ফ্রেন্ডসরা আমাদের সাথে আয়। আমাদের সাথে থাকলে কোনো সমস্যা হবে না। অথৈ না বলতে যাবে তার আগেই রিধি ওর হাত খামছে ধরল। ব্যথা পেয়ে রাগি চোখে তাকালো অথৈ। রিধি জিভে কামড় দিয়ে হাত ছেড়ে দিল, কণ্ঠ খাতে নামিয়ে বলতে লাগলো, সরি দোস্ত, আসলে ইহান ওনাদের সাথে যেতে বলেছে, কিন্তু তুই মানা করে দিতি, আমি জানি, এই জন্যই থামালাম। প্লিজ দোস্ত, মানা করিস না। দেখ তোর ভাইয়ের সাথে যত বেশি সময় থাকবো ততই তো ভালো আমাদের জন্য, তাই না বল? অথৈ শ্বাস ফেলে বলে, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার হাতের এই বেহাল দশা বানানোর জন্য তোকে আমি ছাড়ছি না। আচ্ছা, সেটা না হয় পরে দেখা যাবে, এখন চল। প্রিয়ান এসে ওদের মাঝে দাঁড়িয়ে গেল, বলল, এই তোরা সারাদিন কি এত ফুসুর ফুসুর করিস? আমরা যে এখানে দাঁড়িয়ে আছি সেটাও তোদের চোখে পড়ে না? পিহু দুম করে কিল বসিয়ে দিল প্রিয়ানের পিঠে। প্রিয়ান ব্যথা পেয়ে এক লাফে আহিদের কাছে চলে গেল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দোস্ত মারলো। আহিদ হেসে বলে, একদম ঠিক আছে, শুধু শুধু বা হাত ঢুকাতে গেলি কেন? তাই বলে এভাবে আমার মতো একটা আলাভোলা মাসুম ছেলের উপর দুমদাম কিল মেরে অত্যাচার করবে? প্রিয়ানের কথায় অথৈ বুকে দুহাত ভাঁজ করে হেসে বলে, তোর জন্মই হয়েছে আমাদের মার খাওয়ার জন্য। সবাই হেসে দিল। অতপর ইহান তাড়া দিতেই ওরা চলল ইহানদের সাথে। রুদ্রিকের সামনে ফুল হাতে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। আসল কথা, একটু আগেই মেয়েটা গোলাপ ফুল দিয়ে রুদ্রিককে প্রেম নিবেদন করেছে। রুদ্রিক শান্ত দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। অনেক বলল, কিরে রুদ্রিক, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মেয়েটা তোকে প্রপোজ করলো, মেয়েটাকে রিপ্লাই দিবি না? রুদ্রিক অনেকের দিকে তাকিয়ে বলল, তোর এত মায়া লাগলে তুই কেন অ্যাকসেপ্ট করে নিচ্ছিস না? আরে ধুর, কি বলিস এসব? রুদ্রিক শান্ত কণ্ঠে সামনে ফুল হাতে দাঁড়ানো মেয়েটাকে উদ্দেশ্য করে বলে উঠল, দেখুন, এইসব প্রেম ভালোবাসা আমার জন্যে না, আর আপনিও পড়ালেখা ছেড়ে এসব বেহুদা কাজে নিজেকে জড়াবেন না। সময়টা এসব ছাইপাস করে ব্যয় না করে কাজে লাগান, ভবিষ্যতে আপনার জন্যই ভালো হবে। রুদ্রিকের কথা শুনে মেয়েটার মুখ মুহূর্তেই কাঁদো কাঁদো হয়ে গেল। ক্রন্দনরত কণ্ঠে বলে উঠল, কিন্তু আমি তো আপনাকে সত্যিই ভালোবাসি। রুদ্রিক গম্ভীর গলায় বলে, এটা ভালোবাসা না, আপনি জাস্ট আমার বাহ্যিক সৌন্দর্যকে পছন্দ করেন, আমার বাহিরের রূপটাকে আপনার ভালো লেগেছে। ভালো লাগা আর ভালোবাসা এক না। আমি আপনাকে ভালোবাসি, প্লিজ আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না। আপনি যা বলবেন আমি তাই করব, তবু আমায় ফিরিয়ে দিয়েন না। রুদ্রিকের রাগ লাগছে। রাগ কন্ট্রোল করার জন্য এদিক ওদিক তাকালো, বাম পাশে ভ্রু চুলকে ক্রোধ সংবরণ করার চেষ্টা চালালো। অতঃপর বলল, আমি যা বলবো তাই করতে পারবেন? মেয়েটা হক চুকিয়ে গেল, তবে তা বুঝতে দিল না রুদ্রিককে। বলে উঠল, হ্যাঁ পারবো। আচ্ছা, আমি যা বলবো তা যদি করতে পারেন তাহলে আমি আপনার প্রেম নিবেদন গ্রহণ করব। এদিকে রুদ্রিক আর ওই মেয়েটার কথোপকথন শুনে নীল ইহানের কানে কানে বলে, কিরে, এই রুদ্রিক কি করতে চাচ্ছে? শালা আবার কি বুদ্ধি পাকাতে চাইছে ওর এই ডেঞ্জারাস মাথায়? ইহান বাঁকা হেসে বলে,
দেখতে থাক কি করে রুদ্রিক। প্রচুর বিনোদন পাবো মনে হচ্ছে। সাঁতার জানেন? রুদ্রিকের এহেন প্রশ্নে হকচকিয়ে গেল মেয়েটা। মেয়েটা আসলে সাঁতার জানে না, আমতা আমতা করে বলল, আমি সাঁতার জানি না। এসেন আমার সাথে। রুদ্রিক গড়গড়িয়ে হাঁটা ধরল সামনের দিকে। মেয়েটা পেছনে ফিরে ওর ফ্রেন্ডদের দিকে তাকালো। ওর ফ্রেন্ডসরা বুড়ো আঙুল দেখিয়ে অল দ্য বেস্ট জানালো। মেয়েটা যেন সাহস পেল, রুদ্রিকের পেছনে পেছনে হাঁটা ধরল। ইহান হেসে দিল, সাফাদের কাঁধে চাপড় মেরে বলল, চল দেখে আসি খেলা এবার জমবে। সাফাত ইহানের চাপড় মারা জায়গায় হাত ডলতে ডলতে বলে উঠল, শালা মারুস কেন, এমনি তো যাবো গা। ইহান সাফাতের কথায় গুরুত্ব না দিয়ে চলে গেল। ওকে যেতে দেখে বাকিরাও চলল। ভার্সিটির পেছনে একটা পুকুর আছে, সেখানে এসে থামলো রুদ্রিক। মেয়েটাও থেমে গেল ওকে থামতে দেখে। রুদ্রিক পুকুরে স্বচ্ছ পানির দিকে তাকিয়ে ভরাট গলায় বলে উঠল, আমি যা বলবো তাই করবেন বলেছেন যেহেতু, এখন আমি বলছি, আপনি যদি আমায় সত্যি ভালোবাসেন তাহলে এখন এই মুহূর্তে এই পুকুরে ঝাঁপ দিন। যদি এটা করতে পারেন তাহলে আমি আপনার প্রেম নিবেদন গ্রহণ করব। মেয়েটা ভয় পেয়ে গেল, ও তো সাঁতার জানে না, এখন কি করবে? কিন্তু রুদ্রিকও আবার বলছে এটা করলে ওর প্রেম নিবেদন গ্রহণ করবে। মেয়েটা শুকনো ঢোক গিলে বলে, এটা করা কি জরুরি? আপনি তো বললেন আমি যা বলবো তাই করতে পারবেন, তাহলে এখন ভয় পাচ্ছেন কেন? কোথায় ভয় পাচ্ছি? আমি কোনো ভয় পাচ্ছি না। আমি ঝাঁপ দিচ্ছি গো, এখনই দিচ্ছি। মেয়েটা কাঁপা কাঁপা শরীরে এগিয়ে গেল পুকুরের পাড়ের দিকে। গভীর পুকুরের পানির দিকে তাকালেই গলা শুকিয়ে আসে ভয়ে। মেয়েটা চোখ বন্ধ করে দোয়া পড়ে ঝাঁপ লাগালো পুকুরে। ভয়ে চোখ খিচে বন্ধ করে রাখা তার। হঠাৎ অনুভব করলো সে পুকুরে পড়েনি, কেউ তার হাত ধরে আছে। জলদি চোখ মেলে তাকালো মেয়েটা। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে দেখলো রুদ্রিক ওর হাত ধরে আছে। মেয়েটার দিকে রাগী চোখে তাকিয়ে আছে রুদ্রিক। রুদ্রিক একটানে মেয়েটাকে সোজা করে দাঁড় করিয়ে দিল, তারপর প্রায় এক প্রকার ছুঁড়ে মারল মেয়েটাকে। মেয়েটা উপর হয়ে পড়ে গেল মাটিতে। ব্যথায় আর্তনাদ করে উঠল মেয়েটা। অনেক দ্রুত এসে টেনে তুলল মেয়েটাকে, চিৎকার করে বলল, পাগল হয়ে গিয়েছিস রুদ্রিক, এইভাবে মেয়েটাকে ছুঁড়ে মারলি কেন? মেয়েটা কাছে। রুদ্রিকের একটুও সহ্য হচ্ছে না মেয়েটাকে। এইসব ন্যাকা কান্না জাস্ট ওর অসহ্য লাগে। রুদ্রিক ভয়ানক রেগে বলে, একে বল আমার সামনে এমন ন্যাকা কান্না যেন না করে, না হলে এই মেয়েকে আমি জাস্ট খুন করে ফেলবো। রুদ্রিকের কথায় মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, কিন্তু আপনি তো বলেছিলেন আমি পুকুরে ঝাঁপ দিলে আপনি আমার সাথে রিলেশন করবেন, তাহলে এখন আমাকে আটকালেন কেন? রুদ্রিক উচ্চস্বরে ধমক দিয়ে উঠল, শাট আপ, জাস্ট শাট আপ, একটা কথাও আপনি বলবেন না। রুদ্রিক ভয়ানক রেগে এদিক সেদিক তাকালো, তারপর হুট করে মেয়েটার হাত টেনে নিয়ে পুকুরের সামনে আনলো। তারপর মেয়েটাকে পুকুরে ফেলে দেওয়ার মতো করলে মেয়েটা ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে, তারপর কান্না করে দেয়। রুদ্রিক টেনে মেয়েটাকে উঠিয়ে আবার ধাক্কা মারলো, অনেক ধরে ফেললো মেয়েটাকে। রুদ্রিক চিৎকার করে বলে, এখন ভয় পাচ্ছেন কেন? মরার খুব শখ তাই না? আমাকে ভালোবেসে মরতেও রাজি ছিলেন, তাহলে এখন ভয় পাচ্ছেন কেন? বলুন, এখন ভয় পাচ্ছেন কেন? অনেক রুদ্রিককে বোঝানোর জন্য বলে, রুদ্রিক হয়েছে তো, থাম না, মেয়েটা বুঝতে পারেনি, থেমে যা। রুদ্রিক রাগী গলায় বলে, বুঝতে পারিনি মানে? আরে নিজের ভালো তো পাগলও বুঝে, আর এত সুস্থ পুরোপুরি। এরপরেও এই কী সব স্টুপিড ভালোবাসি করে আমি যা বললাম তাই করলো। যেই মেয়ে নিজেকেই ভালোবাসতে জানে না সেই মেয়ে আমায় কিভাবে ভালোবাসবে? আর তুই বলছিস আমায় শান্ত হতে? একে যেতে বল আমার সামনে থেকে, না হলে কিন্তু বাজে কিছু ঘটে যেতে পারে। অনেক রাগান্বিত রুদ্রিকের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল, তারপর মেয়েটাকে বলে, তুমি চলে যাও, রুদ্রিক ভয়ানক রেগে আছে। মেয়েটা কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল ওর ফ্রেন্ডদের কাছে। ওর ফ্রেন্ডসগুলো মেয়েটাকে সান্ত্বনা দিতে লাগলো। এমন সময় ভার্সিটিতে এসে পৌঁছায় অথই, রিধি, পিহু, প্রিহান আর আহিদ। অথই দূরে থেকে মেয়েটাকে কাঁদতে দেখে দ্রুত পায়ে সেখানে এসে পৌঁছালো। সাথে আসলো বাকি চারজনও। প্রিয়ান প্রিহুর কানে কানে বলে, আরে এটা তো সেই দিনের মেয়েটাই না, যে মেয়েটাকে কয়েকজন বগাটে ছেলে মিলে হ্যারাস করছিল মাঝ রাস্তায়, আর আমাদের অর্থ সুপার ওমেনের মতো হ্যাপি গেলিয়েছিল ছেলেগুলোকে। পিহু প্রিয়ানের এইভাবে বিস্তারিতভাবে সব বলতে দেখে বিরক্ত কণ্ঠে বলে, আরে বা, তোরে এমন টাঙ্কি মেশিনের মতন এক্সপ্লেনেশন দিতে কে বলেছে? তুই কি ভুলে গেছিস আমিও সেদিন ওখানেই ছিলাম?
প্রিয়ান থাপ্পড় মারল প্রিয়র মাথায়। পিহু রাগী চোখে তাকালে প্রিয়ান বলল, তুই যে ভুলাক্কার, সব তো আটা ময়দা মাখতে মাখতে ভুলে যাস। রিধি ওদের দুটোকে ঝগড়া করতে দেখে রেগে বলে, তোরা দুইটা থামবি? অলওয়েজ একটার সাথে একটা খোঁচাখুচি করতেই থাকিস। প্রিয়ান নাক মুখ কুচকে বলে, এইগুলা কি কোষ? এমন আস্তাক ফিরুল্লাহ মার্কা কথা কসকে? কি এর খুচাখুচি করমু আমরা? ভালো হইয়া যা রিধি, তুই ভালো হইতে পয়সা লাগে না। রিধি বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল। কথা বাড়ালেই কথা বাড়ে, তাই আর কিছু বলল না রিধি। প্রিয়ান ওকে জ্বালাতে আরও কিছু বলবে তার আগেই আহিদ ওকে থামিয়ে দিয়ে বলল, আর বলিস না, চুপ যা। দেখছিস এখানে সিরিয়াস কিছু হচ্ছে, তাও তোরা একটু ফাইজলামে বন্ধ করলি না। প্রিয়ান বিরক্ত হলেও আহিদের কথায় রাগী গলায় বলে, কিসের সিরিয়াসনেস? হ্যাঁ, এই মেয়ে ন্যাকা মেয়েদের না কেঁদে পারে না, নিজের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না, কিছু করতে শুধু ফ্যাচ ফ্যাচ করে কাঁদে। আমাদের ঐথি রিধি পিহুকেই দেখ, যতই ন্যাকামি আহ্লাদি হোক না কেন, পরিস্থিতি বুঝে তারা রণচণ্ডী রূপ ধারণ করতে পারে। নিজেদের সাথে কোনো অবিচার হলে নিজেরাই রুখে দাঁড়াতে পারে।